সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে ইদোলা ডলরের। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। কোটা আন্দোলনে নিহত ৩৪ জনের পরিবারকে আর্থিক সহায়তা, প্রধানমন্ত্রীর পাশে থাকার আশ্বাস। আমি একটু বলবো যে আমি আপনাদের মতনই একজন বাবা মা ভাই হারানো সেই এতিম, কাজে আপনাদের কষ্ট আমি বুঝি। আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে। দাবি মানায় আন্দোলন প্রত্যাহার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোবাইল ইন্টারনেট সেবা চালু। কোটা আন্দোলনের সহিংসতায় মারা গেছে ১৪৭ জন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। শিক্ষার্থীদের দাবি বেশি। রাজধানীতে নাশকতার ঘটনায় ২২৯টি মামলা, গ্রেপ্তার অভিযানে নিরীহদের হয়রানির অভিযোগ। দেশজুড়ে সাম্প্রতিক সহিংসতায় নিহত ৩৪ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সহায়তা হিসেবে তুলে দেওয়া হয় সঞ্চয়পত্র ও নগদ অর্থ। ভবিষ্যতেও এসব পরিবারের পাশে থাকার আশ্বাস দেন সরকার প্রধান। কোটা সংস্কার আন্দোলনের নামে সম্প্রতি দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। এতে অনেকের প্রাণ গেছে, আহত হন অসংখ্য মানুষ। রবিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন সহিংসতায় নিহত ৩৪ জনের স্বজনেরা। এর মধ্যে ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের পরিবারও। প্রধানমন্ত্রী সবার খোঁজ খবর নেন এবং শোকগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। এ সময় তৈরি হয় আবেগঘন পরিবেশ। স্বজন হারানোর বেদনা কতটা ভয়াবহ নিজের উপলব্ধি থেকে তা তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। মানুষ কি দোষ করলো যেভাবে মানুষ খুন করতে হবে? মানুষ খুন করে সরকার পতন, এটা কবে হয়, কখন হয়? সাধারণ মানুষ কি দোষ করেছে? আমি আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেবো? আমি একটু বলবো যে আমি আপনাদের মতনই একজন বাবা মা ভাই হারানো সেই এতিম, কাজে আপনাদের কষ্ট আমি বুঝি। আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে। আর আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে, সেটাই আমি করবো। আপনাদেরও সাহায্য চাই। তাদের পাশে সবসময় থাকার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। একজন মুসলমানের লাশ ঝুলায় রাখবে পা বেঁধে? যারা এগুলির সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে, তাদের বিচার করতে হবে, নইলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না। আপনাদের কাছে শুধু এটুকু বলবো যে আপনারা সবর করেন আর আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন রেহাই পায়। শুধু আমি এইটুকু বলতে পারি যে আমি আপনাদের সাথে আছি, পাশে আছি। প্রধানমন্ত্রী ৩৪ জনের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র এবং নগদ অর্থ তুলে দেন। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। সাম্প্রতিক সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন। এই সময় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় আহত পুলিশ সদস্যদের সাথে কথা বলেন ও চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। আহতদের উন্নত চিকিৎসা এবং দ্রুত সুস্থতার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। গুরুতর আহত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। পরে প্রধানমন্ত্রী সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান। সেখানে চিকিৎসাধীন আহতদের খোঁজ খবর নেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জামায়াত শিবিরের সন্ত্রাসীরা ছদ্মবেশে কোটা সংস্কার আন্দোলনে প্রবেশ করেছিল। পরে তারা বিপজ্জনকভাবে আন্দোলনের সামনের সারিতে চলে আসে বলে। রবিবার বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওথোয়া ডি চিনচিক্রু গণভবনে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা আরও বলেন, সন্ত্রাসীরা সেই স্থাপনাগুলোতে হামলা করেছে যা জনগণের কল্যাণে কাজ করার পর সরকার যে সাফল্য অর্জন করেছে তা তুলে ধরছে। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সদস্যরা সর্বোচ্চ পর্যায়ে ধৈর্য দেখিয়েছেন। স্পেনের রাষ্ট্রদূত শান্তি ও সমৃদ্ধির স্বার্থে সেনা মোতায়েন এবং কারফিউ জারির প্রশংসা করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি জানিয়েছেন অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। রবিবার রাতে ডিবি কার্যালয় থেকে এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন তিনি।
এ সময় অন্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার এবং নুসরাত তাবাসসুম উপস্থিত ছিলেন। কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। ব্রডব্যান্ডের পর চালু হয়েছে মোবাইল ইন্টারনেট সেবা, তবে আপাতত বন্ধ থাকছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টিকটক। রবিবার সংশ্লিষ্টদের সাথে বৈঠকের পর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, ইন্টারনেট গ্রাহকরা 3 দিনের জন্য 5 জিবি বোনাস পাবেন। কোটা সংস্কার আন্দোলনের সময় দেশজুড়ে সংঘাত সহিংসতা ছড়িয়ে পড়ে। গত 18 জুলাই রাজধানীর মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। আগুনে ওই ভবনে থাকা ডাটা সার্ভিস সেন্টার ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ হয়ে যায় ইন্টারনেট সেবা। বৃহস্পতিবার ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর পর রবিবার চালু হয় মোবাইল ইন্টারনেট সেবা, তবে আপাতত ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টিকটক বন্ধ থাকবে। এছাড়া ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় ইউটিউব দেখা গেলেও মোবাইল ইন্টারনেট সেবায় দেখা যাবে না। মোবাইল নেটওয়ার্ক অপারেটর তারাও যত দ্রুত সম্ভব তাদের প্রস্তুতি গ্রহণ করবে এবং আশা করছি আমরা যে আজকে বিকাল 3টা থেকে আমরা পুনরায় মোবাইল 4G নেটওয়ার্ক আমরা পুনঃসংযোগ পুনঃস্থাপন করতে পারবো। রবিবার মোবাইল অপারেটর, মোবাইল টেলিফোন অপারেটর এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী সহিংসতার বিভিন্ন কন্টেন্ট নিয়েও কথা বলেন। যে সাজাপ্রাপ্ত সন্ত্রাসী তারেক জিয়া বিদেশ থেকে ইউটিউবে বা ফেসবুক লাইভে এসে যে সকল বক্তব্য দিচ্ছে, নারীদের প্রতি যে আক্রমণ অথবা অগ্নিসংযোগ অথবা যে ধরনের সন্ত্রাস এবং হত্যাকাণ্ড আমাদের এই গত কিছুদিনে হলো প্রচারণা গুজবের কারণে, সেগুলো কেন ব্লক করা হচ্ছে না, সেই কন্টেন্টগুলো কেন টেক ডাউন করা হচ্ছে না। প্রতিমন্ত্রী আরও জানান, সংযোগ চালুর পর সব মোবাইল অপারেটরের ইন্টারনেট গ্রাহকরা 3 দিনের জন্য 5 জিবি ইন্টারনেট বোনাস পাবেন। মৌখিকভাবে জবাব এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় এ পর্যন্ত মারা গেছেন 147 জন। রবিবার এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি 27 জুলাই রাত পর্যন্ত মারা গেছেন 266 জন। কোটা সংস্কার আন্দোলনের সময় গত 16 জুলাই মারা যান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। 17 জুলাই রংপুরের তাজহাট থানায় এ ঘটনায় একটি মামলা করে পুলিশ। স্বজনদের দাবি, পুলিশের গুলিতে মারা গেছে সাইদ। ভুলভাবে নিয়ে তার উপর সজোরে গুলি বর্ষণ করে। শুধুমাত্র পুলিশ প্রশাসনের একটা গাফিলতি, তাদের কি ক্ষোভ ছিল জানি না, আমার ভাইয়ের জীবনটা সেনে নিয়ে গেল। ওরা তো নিরাপত্তা দেওয়া, জনগণের সেবা করা, ওরাই নির্মম ভাবে আমার ভাই হত্যা করলো। এই উইপন্স দিয়ে এটা হওয়ার কথা না, ঠিক আছে। আবার তার মাথার পিছনে ইনজুরি আছে, পিছন দিকে একটা বড় ইনজুরি আছে, আপনারা যদি দেখেন। তা আমরা এখন এই জায়গায় কনফিউজড যে আসলে কেন হলো এটা। এটার জন্য আমরা আমাদের একটা ইনকোয়ারি টিম কাজ করছে, বিচার বিভাগীয় তদন্ত টিম কাজ করছে, মেডিকেল রিপোর্টের জন্য আমরা অপেক্ষা করছি। 19 জুলাই মারা গেছে মাদারীপুরের দীপ্ত দে। স্বজনদের দাবি, মোবাইল রিচার্জ করতে বের হয়েছিল দীপ্ত। কোনো সময় মারামারি দেখলে আর ওর ছোট বাইরে কিছু কেউ বাইরে না, বাসার থেকে গেছে টাকা পড়তে, ওইখান থেকে কেমনি কি এসে করতে পারি না। 5 মিনিটের মধ্যে আমি ভাত নষ্ট দেবো, তো ওই ভাতে আমি খাবো, মা আইসা করো, তুমি টেনশন নিও না। এই কথা বললাম, কিছু কোথাও যাবি না, কিছু না যাবো না। নরসিংদীতে কোটা আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষে মারা যান 10ম শ্রেণীর ছাত্র তাহমিদ। জেলখানার মোড় দেখতে গেছিল আন্দোলনে। রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কোটা আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় এ পর্যন্ত মারা গেছেন 147 জন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, বিভিন্ন বয়সের মানুষ রয়েছে, বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের মানুষ রয়েছে। এইগুলি আপনাদেরকে ডিটেল আবার আমরা দিতে পারবো। আমরা আজকে আপনাদের শুধু এইটুকুই দিচ্ছি, 136 প্লাস 11, এই 147 জনের মৃত্যুর সংবাদ আমাদের বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জেলা, বিভিন্ন জায়গা থেকে যেটা আমরা পেয়েছি তার সংখ্যা এটি।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি 27 জুলাই রাত পর্যন্ত মারা গেছেন 266 জন। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। কোটা আন্দোলনের সময় চালানো সহিংসতার মামলায় চলছে গ্রেপ্তার অভিযান। ফলে অনেকেই নিখোঁজদের সন্ধানে ভিড় করছেন গোয়েন্দা কার্যালয়ে। ডিবি প্রধান জানিয়েছেন, মেট্রো রেলে ভাঙচুরের ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিরাও পার পাবে না। হাসিনা বেগম মিরপুর 10-এর বাসিন্দা। রবিবার সকাল থেকে তাকে ডিবি অফিসের সামনে অপেক্ষা করতে দেখা যায়। লক্ষ্য জামাতার সন্ধান লাভ। গত 18 জুলাই কোটা আন্দোলনকে কেন্দ্র করে একদল বিশৃঙ্খলাকারী মিরপুর 10 ও কাজীপাড়ায় মেট্রো স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এরপর হয়েছে মামলা, চলছে গ্রেপ্তার অভিযান। হাসিনা বেগম জানান, 2 দিন আগে জামাতাকে তুলে নেয় আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে একদল লোক। এরপর থেকেই সে নিখোঁজ। কালকে থেকে এই পর্যন্ত সব থানায় খোঁজা শেষ, আর এখানে আমরা রাত 10টার থেকে এখন পর্যন্ত আসি একজনের পর একজন, কোনো তথ্য জানতে পারি না যে সে কোথায় আছে, কেমন আছে। শুধু হাসিনা বেগমই নয়, আরো অনেকেই স্বজনদের খোঁজ পাওয়ার জন্য অপেক্ষা করছেন মিন্টু রোডের গোয়েন্দা কার্যালয়ের সামনে। আমার ছেলে সন্ধান চাই, আমার ছেলে নির্দোষ, আমার ছেলে কোনো দোষী নেই। মেট্রো রেল স্টেশন ভাঙচুরের ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এই বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে ডিবি প্রধান জানান, সহিংসতাকারীরা কেউই পার পাবে না। যারা নেতৃত্ব দিয়েছে তাদের এর মধ্যে 4 জনকে আমরা গ্রেপ্তার করেছি। বাকিদেরও কিন্তু আমাদের নাম্বার আমাদের কাছে আছে। তারা কোথায় আছে সেই লক্ষ্যে আমাদের ডিবি টিম তারা কাজ করছে। তারা লুকিয়ে থেকে তারা পার পাবে না। তাদের সেই গর্ত থেকে আমাদের ডিবির চৌকস টিম খুঁজছে। প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কোটা আন্দোলনের সমন্বয়কারীদের হেফাজতে নেয়ার বিষয়ে তিনি জানান, অপরাধ তদন্তের পাশাপাশি কেউ নিরাপত্তাহীনতায় ভুগলে তাকেও নিরাপত্তা দেয়া হবে। নিরাপত্তাহীনতায় ভুগে এবং তারা যদি বিভিন্ন জায়গাগুলিতে বলে যে আমাদের যে কোনো সময় আমাদের বিপদ হতে পারে, সেটা আমরা জানার পরে আমাদের নৈতিক দায়িত্বটাই হচ্ছে তাদেরকে সেফলি নিয়ে আসা। এদিকে ডিবির কাছে করা অভিযোগে অভিনেতা মারজুক রাসেল দাবি করেছেন, কোটা আন্দোলনের সময় কে বা কারা তার নামে সরকার বিরোধী পোস্ট দিয়েছে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। সরকারি বিভিন্ন স্থাপনা ও অবকাঠামোতে নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় 229টি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার অভিযানে নিরপরাধ মানুষও হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সামনে অনেকের দীর্ঘ অপেক্ষা। কখন আসবে পুলিশের প্রিজন ভ্যান? দেখতে পাবেন প্রিয়জনদের চেহারা। পুলিশের ভ্যান আসার সঙ্গে সঙ্গেই খুঁজতে থাকেন আপনজনদের। তাদেরই একজন চাঁদপুরের জাহাঙ্গীর। ছোট ভাইকে রাজধানীর বিভিন্ন থানায় খুঁজে না পেয়ে এসেছেন আদালত পাড়ায়। তার মতোই ঘুরছেন মাইনুদ্দিন ও জাহাঙ্গীর। আমার আব্বাই ফোন দিয়েছিল বাড়ির থেকে যে তুমি কই আছো, কইছে যে আমি সাইনবোর্ড আছে আইতে আছেন। এর মধ্যে 10 মিনিট পরেই ওর মোবাইলে আর আমরা সংযোগ পাইনি। 10 নম্বর বেনারসি পল্লী, সেখানে বেনারসি বাজারে এসে চাকরি করে, মানে ধরে নিয়ে চলে গেছে। 3-4 দিন ওনাদের কাছে রাখার পরে একটা মামলা দিয়ে তারপরে আবার 3 দিনের রিমান্ডে নিয়ে আসছে। কুরিয়ার সার্ভিসের গাড়ি চালক জুয়েলকে রাস্তা থেকে মদিনা ইলেকট্রনিক্সের কর্মচারী সৌরভকে নিজ দোকানের সামনে থেকে এবং পোশাক শ্রমিক আনিসকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ স্বজনদের। আমার সন্ধান নিয়েই পড়ছে, আমি কি করে খামো, এটা কোন আমার দায়িত্ব কে নিব? ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের স্ত্রীর অভিযোগ, রিমান্ডে নূরকে নির্যাতন করা হচ্ছে। একটা সুস্থ স্বাভাবিক মানুষকে ধরে নিয়ে গেছে, তারপরে যখন তাকে আবার কোর্টে উঠানো হলো রিমান্ড শেষে, সে নিজে পায়ে হেঁটে আর কোর্টে উঠতে পারেনি। এদিকে প্রাপ্তবয়স্ক না হওয়ায় যাত্রাবাড়ি থানায় মামলার আসামি ফাইয়াজের রিমান্ড স্থগিত করেছে আদালত। 21-এ আমি শুনানি করেছি রিমান্ড স্থগিতের জন্য। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট 21 অলরেডি এই হাসনাতুল ইসলাম ফাইয়াজের রিমান্ড স্থগিত করেছেন। কোটা আন্দোলনে সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় মামলা হয়েছে 229টি। এসব মামলায় গ্রেফতার করা হয়েছে 2764 জনকে। সোহাগ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা। কোটা আন্দোলনকে ব্যবহার করে প্রধানমন্ত্রীর বাসভবনে আক্রমণের ছক কষা হয়েছিল বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি আরও জানান, বিএনপির নৃশংসতা হানাদার বাহিনীকে হার মানিয়েছে।
রবিবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেন, লন্ডনে পলাতক তারেক রহমান কোটা আন্দোলনকে পুঁজি করে সরকার পতনের চক্রান্ত করেছিল। ক্ষমতার জন্য আজকে গণঅভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল, যদি কারফিউ জারি না। সচিবালয়ে পৃথক অনুষ্ঠানে দলটির সাংগঠনিক সম্পাদক দাবি করেন, দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে চক্রান্ত চলছে। বিজিএমইএ নেতাদের সঙ্গে বৈঠকের পর খালিদ মাহমুদ জানান, সরকার চট্টগ্রাম বন্দরে জরিমানা ছাড়াই 7 দিন কন্টেইনার রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ সময় ব্যবসায়ীরাও তাদের ক্ষতির পরিমাণ জানান। বিগত যে আন্দোলন করেছে, এই আন্দোলনে আমাদের বলতে গার্মেন্টস সেক্টরের 7,400 কোটি টাকার মতো আমাদের ক্ষতি হয়েছে এবং 1,150 কোটি টাকার মতো আমাদের মজুরি বাবদ ক্ষতি হয়েছে। ব্যবসা বাণিজ্য, অর্থনীতি সবকিছুই একটা স্থবিরতা তৈরি হয়েছে এবং সর্বশেষ এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড মোকাবেলার জন্য আমাদের কারফিউ দিতে হয়েছে, সেনাবাহিনী তলব করতে হয়েছে। এদিকে নাশকতায় প্রাণী সম্পদ খাতে 5 থেকে 6 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। সরকারের ভুল পদক্ষেপের জন্য দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। রবিবার চলমান পরিস্থিতি নিয়ে জরুরি যৌথ সভা শেষে তিনি কথা বলেন। সমস্ত ভুল পদক্ষেপ নেওয়ার কারণে সরকার এগুলি আজকে তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার যদি সঠিক পদক্ষেপ নেন বা নিতেন তাহলে কিন্তু এই অবস্থাটার সৃষ্টি হতো না। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার দ্বিমুখী নীতি অবলম্বন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নিরীহ ছাত্রছাত্রী এবং কোটা সংস্কারের নেতাদের নির্যাতন করা হবে না, অপরদিকে প্রতিনিয়ত সাধারণ শিক্ষার্থীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। রবিবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব আরও বলেন, দেশটা ত্রাসের রাজত্বে পরিণত করেছে সরকার। তিনি বলেন, দিন দিন সাধারণ ছাত্রছাত্রীকে হত্যার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তবে সরকারকে গণদাবির মুখে পদত্যাগ করতেই হবে। দেশে সাম্প্রতিক অস্থিরতায় স্থবিরতা দেখা দিয়েছে অর্থনীতিতে। এতে মাত্র 6 দিনে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 75,000 কোটি টাকা। এর মধ্যে অবকাঠামো ধ্বংসে প্রায় 10,000 কোটি টাকা ক্ষতি হয়েছে, আর গার্মেন্টস, ব্যাংকিং, কৃষি সহ প্রায় সব ধরনের খাতে ক্ষতির পরিমাণ অন্তত 66,000 কোটি টাকা। এমন প্রাথমিক সমীক্ষা অর্থনীতিবিদদের। পরিস্থিতি থেকে উত্তরণে মুদ্রানীতি কিছুটা নমনীয় করার পরামর্শ তাদের। করোনা ও করোনা পরবর্তী এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধে বৈশ্বিক অর্থনৈতিক মন্দায়ও দেশের অর্থনৈতিক অবস্থা অনেকটা স্বাভাবিকই ছিল। কিন্তু সম্প্রতি কোটা আন্দোলনকে কেন্দ্র করে কয়েকদিনের স্থবিরতায় দেশের অর্থনীতিতে কিছুটা ধাক্কা এসেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। উদ্ভূত পরিস্থিতিতে খাতোয়ারি ক্ষতির একটি খসড়া হিসাব দেখিয়েছেন গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। এতে বলা হয়েছে, সহিংসতায় অবকাঠামোগত ক্ষতির পরিমাণ প্রায় 10,000 কোটি টাকা। 6 দিনের স্থবিরতায় তৈরি পোশাক খাতে দৈনিক ক্ষতি হয়েছে 1,600 কোটি টাকা। আর কৃষি, খনি ও খনন, ম্যানুফ্যাকচারিং, নির্মাণ, সড়ক পরিবহন, পোস্টাল কুরিয়ার, হোটেল রেস্টুরেন্ট, তথ্য ও যোগাযোগ, আর্থিক ও বীমা, ব্যাংকিং, রিয়েল এস্টেট সহ অন্যান্য সেবা খাতে দৈনিক ইনকাম লস হয়েছে 11,000 কোটি টাকার বেশি। সব মিলিয়ে খসড়া সমীক্ষায় দেখা যাচ্ছে 6 দিনে অবকাঠামোগত ও আর্থিক খাতে ক্ষতির পরিমাণ প্রায় 75,000 কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন, আগামীতে মূল্যস্ফীতি সহ সামষ্টিক অর্থনীতি কিছুটা চাপের মুখে পড়তে পারে। আমাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাত কিন্তু ব্যাংকিং সেক্টর, যেটার কথা আমরা কেউ বলছি না, কেউ ভাবছিও না, এবং সেখানে প্রতিদিন ক্ষতি হয়েছে প্রায় 3,100 কোটি টাকা। তো সব মিলিয়ে আসলে ব্যাংকিং খাতের দুর্বলতা অনেক বেশি প্রকট হয়েছে এই সময়টাতে। অর্থনীতি অলরেডি তো বিপদ সংকট অবস্থায় আছে, বড় একটা ধাক্কা খেলো, আমাদের মূল্যস্ফীতি আরও বেড়ে গেছে, এগুলো তো হচ্ছে। কাজেই আমরা যেটা থেকে উত্তরণ ঘটাতে চাচ্ছি সেটা কিন্তু উত্তরণ না ঘটিয়ে
আমরা পিছলে বাসের মতো আরো নিচে নেমে যাচ্ছি, উপরে উঠতে পারছি না। ক্ষতি পুষিয়ে নিতে টেকসই উদ্যোগের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি কিছুটা নমনীয় করার পরামর্শ তাদের। তারা যদি আমাদের যে মুদ্রানীতি রয়েছে সেটাকে যদি কিছুটা ফ্লেক্সিবল করে, মানে নমনীয় কিছুটা করতে পারলে কিন্তু অনেকেই তাদের ক্ষতিগুলো তারা পুষিয়ে নিতে পারবে। আমাদের ব্যাংকিং খাতের যে নন পারফর্মিং আছে সেটা হয়তো আরেকটু বেড়ে গেল। কিছু কিছু কোম্পানি হয়তো তাদের টাকা শোধ করতে পারবে না, ব্যবসায়ীরা হয়তো তাদের টাকা মানে ঋণ শোধ করতে পারবে না। আনঅ্যাভয়েডেবল, এটা হবেই। কতখানি হবে সেটা ডিপেন্ড করবে কত দ্রুত আমরা স্বাভাবিক অবস্থায় যেতে পারছি। ভবিষ্যতে আবার এরকম পরিস্থিতি হলে দেশের অর্থনীতি বিপর্যয়ের মুখে পড়বে বলেও আশঙ্কা করেছেন অর্থনীতিবিদরা। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। 2 জন অতিরিক্ত আইজিপি, 5 জন অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার 48 কর্মকর্তা সহ পুলিশের 55 জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখা থেকে জারি করা পৃথক 4টি প্রজ্ঞাপনে এসব বদলি করা হয়। এর মধ্যে একটি প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি পদে AKM শহীদুর রহমান ও কৃষ্ণপদ রায়কে পুলিশ অধিদপ্তর ঢাকায় বদলি করা হয়েছে। আরেকটি প্রজ্ঞাপনে বদলি করা হয়েছে 5 অতিরিক্ত ডিআইজিকে। এছাড়া পুলিশ সুপার পদমর্যাদার 32 জনকে একটি প্রজ্ঞাপনে এবং আরেকটিতে 16 কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপ আরও ঘনীভূত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় গত 4 দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। পটুয়াখালীতে শনিবার সকাল 9টা থেকে রবিবার সকাল 9টা পর্যন্ত 29.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে নিম্নাঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা। লঘুচাপের প্রভাবে বিক্ষুব্ধ হয়ে উঠছে কুয়াকাটা সমুদ্র সৈকত। পায়রা সহ সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তে হাইকোর্টে করা রিট পর্যবেক্ষণ সহ নিষ্পত্তি করে দিয়েছে আদালত। একই সাথে দুর্নীতি দমন কমিশনে করা আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদের ব্যাংক হিসেবে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ার কথা জানিয়েছেন দুদকের আইনজীবী। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে যুক্তরাজ্যে 350টি বাড়ি রয়েছে। কিছুদিন আগে গণমাধ্যমে এমন প্রতিবেদন এসেছে। এতে বলা হয় 2016 সাল থেকে তিনি প্রায় 20 কোটি পাউন্ড অর্থাৎ 2770 কোটি টাকা মূল্যের সম্পত্তি কিনে যুক্তরাজ্যে রিয়েল এস্টেট সাম্রাজ্য গড়ে তুলেছেন। সাবেক ভূমিমন্ত্রী সংবাদ সম্মেলন করে যুক্তরাজ্যে ব্যবসা ও সম্পদ থাকার কথা স্বীকার করেন। বিষয়টির অনুসন্ধান চেয়ে এক আইনজীবী হাইকোর্টে 9 মে রিট করেন। কয়েকটি আদালত ঘুরে রবিবার বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের বেঞ্চ শুনানি শেষে আদেশ দেয়। 350 বাড়ি যুক্তরাজ্যের মতো জায়গায় কেনা অসম্ভব, এটা দুর্নীতি ব্যতীত করা সম্ভব নয়। তদন্ত করতে বলছে যে উনি যে টাকাটা নিয়েছেন উনি তো একটা ডিফেন্স দিয়েছে, সেই ডিফেন্সটা আইনগতভাবে কতখানি গ্রহণযোগ্য সেইগুলি তদন্ত আসবে। আদালতের আদেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলছেন দুদকের আইনজীবী। কমিশন আদেশের কপি চেয়েছে, আপনারা জানেন কমিশন হাইকোর্টের আদেশের কপি পেতে একটু সময় লাগে, হয়তো 4-5 দিন লাগতে পারে। কমিশন হাইকোর্টের আদেশ আইন বিধিমালা অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা নিয়ে ওনার দরখাস্ত নিষ্পত্তি করবে। তিনি জানান, সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে। হঠাৎ করে আজকে বিকালে উঠিয়ে ফেললেন 10 লক্ষ টাকা, কালকে সকালে 20 লক্ষ টাকা, পরশুদিন বা একদিন পরে দেখা যাচ্ছে 1 কোটি টাকা উঠে ফেলছে। এটাকে আইনের ভাষায় বলে সন্দেহজনক লেনদেন। তবে এই সন্দেহজনক লেনদেনের মাধ্যমে কতটুকু লন্ডারিং হয়েছে সেটা কমিশন অনুসন্ধানকারী দল যাচাই বাছাই করছে। বেনজিরের বিদেশে সম্পদ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান দুদকের এই আইনজীবী। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে নিটল টাটা সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। কোটা আন্দোলনে নিহত 34 জনের পরিবারকে আর্থিক সহায়তা, প্রধানমন্ত্রীর পাশে থাকার আশ্বাস। দাবি মানায় আন্দোলন প্রত্যাহার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোবাইল ইন্টারনেট সেবা চালু। কোটা আন্দোলনের সহিংসতায় মারা গেছে 147 জন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। শিক্ষার্থীদের দাবি বেশি। রাজধানীতে নাশকতার ঘটনায় 229টি মামলা, গ্রেপ্তার অভিযানে নিরীহদের হয়রানির অভিযোগ।
এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা জালোরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।